যাওয়ার আগে একটু বলে দে সবাই রে। সংবাদের পাতার অনলাইন অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের সুস্থতা আমাদের সব বরাবরের মতোই কাম্য। দর্শক, আজকে লাইভে আমাদের মূল আলোচনা হচ্ছে সমসাময়িক রাজনীতি ও তানজিলার রহস্যময় মৃত্যু তদন্ত, প্রতিবাদ ও জনমতের আলোচনা। দর্শক, তার আগে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নদিয়া উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শান্ত এবং নদিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব এম আজিজুল হাকিম এবং একজন অ্যাডভোকেট, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এবং বিশিষ্ট সাংবাদিক কালের কণ্ঠের এবং নদিয়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি জনাব মাহবুব আলম। দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা মূল আলোচনা আজকে চলে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনায় চলে যাব যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, আপনি কেমন আছেন? শান্ত ভাই, আপনাকে আমাদের মঞ্চে পাওয়ার পর অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ অনেকদিন পর আপনার সাথে আমাদের সৌভাগ্য, আজকে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। শান্ত ভাই, আমাদের যেহেতু সময় অল্প, সেই সময়ের অল্পের মধ্যেই আমরা আলোচনায় আসতে চাচ্ছি। যেহেতু বেশ কিছুদিন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন গেছে, সেই সংসদ নির্বাচনের সময় আপনারা মাঠের একটি প্রস্তুতিমূলক একটি চাঙ্গার অবস্থানে ছিলেন। যেহেতু আপনি নড়িয়া উপজেলা যুব দলের একটি বিশেষ দায়িত্বরত হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই দিক থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং পাশাপাশি আজকের যে আলোচনা, নির্বাচনের আগে আমরা আপনাদের দেখেছি যুব দলের যে একটি অবস্থান ছিল, একটা সক্রিয় ভূমিকা ছিলেন, কিন্তু অনেক সময় নির্বাচনের পরে অনেক দলীয় নেতৃবৃন্দদের দেখা যায় ছিন্ন বিচ্ছিন্নতা। আসলে অনেকের মতামত থাকে, অনেক রাজনৈতিক পদমর্যাদা নিয়ে অনেকের সমস্যা থাকে, কৌতূহল থাকে। আসলে এই বিষয়টা অনেক নেতৃবৃন্দরে আমরা যেহেতু সংবাদ করি, আমরা স্থানীয়ভাবে অনেকের সাথে আলোচনা করি, অনেকে আমাদের কাছেও মত বিনিময় করে। আপনাদের যুবদলের ক্ষেত্রে কি এই ধরনের কোনো প্রভাব পড়েছে কিনা? ধন্যবাদ সংবাদের পাতা, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যে আলোচনায় অংশগ্রহণ করছে নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমার প্রিয় বন্ধু বি.এম. আজিজুল হাকিম, এবং আরেকজন বিশিষ্ট সাংবাদিক, নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি, আমার খুব কাছের ব্যক্তি। এবং ধন্যবাদ জানাচ্ছি সংবাদের পাতার আজকের যে সঞ্চালক এম এ জব্বর ভাইকে। সবাইকে নড়িয়া উপজেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জব্বর ভাই যে প্রশ্নটি করেছেন যে জাতীয় সংসদ নির্বাচনে নড়িয়া উপজেলা যুব দলের যে বিশেষ ভূমিকা ছিল, এখন বর্তমানে যুব দল মাঠে সক্রিয় কিনা? তবে হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচনে যুব দলের সক্রিয় ভূমিকা ছিল, এখনো আছে, এখন নাই এটা বলা যাবে না, আছে। তো আসলেই দল যখন ক্ষমতায় আসে তখন প্রত্যেকটা সংগঠনেরই কিছুটা একটু নীরবতা হয়ে যায়। সেটা হচ্ছে বিরোধী দল থাকা অবস্থায় যেই আমাদের একটা অ্যালার্ট থাকতো, তো বিশেষ করে প্রশাসনের যে একটা আমাদের প্রতি যে একটা নজর ছিল, তো সর্বদিক থেকে মিলে আমরা একটু অ্যালার্ট থাকতাম। এখন সরকারি দল আসাতে আপনার ওই ধরনের
ইয়াটা আপাতত নেই বললেই চলে। তো যুবদল নড়িয়া উপজেলা একটি শক্তিশালী একটা সংগঠন। তো এখন একটু নীরবতা হচ্ছে এই কারণেই যে আপনার কমিটি, নতুন করে কমিটি হবে, আবার এই কমিটির জন্য যখন আপনার তৎপরতা শুরু হবে এবং অনেক দিনের আমাদের দীর্ঘ সময় প্রায় 17-18 বছর আমরা মাঠে ঘাটে এই নির্যাতনের কারণে থাকতে পারিনি, তবে আমাদের ভূমিকাটা ছিল। তো এখন একটু নীরবতা এই কারণেই যে দল ক্ষমতা আসার পরে একটু নীরবতা পালন হচ্ছে। আগামীতে আবার যখন আপনার এই কমিটি হবে, এই বিষয়ে আপনার একটু তৎপর হবে, দল চাঙ্গা হবে, সংগঠন চাঙ্গা হবে। তবে অন্যান্য উপজেলা ক্ষেত্রে আপনার নড়িয়া উপজেলা যুবদল মাঠে আছে, ইনশাল্লাহ মোটামুটি ভালোই সক্রিয় আছে, নাই বললে চলে না, আছে, ভালো সক্রিয় আছে এবং কাজ করতেছে। আমাদের এমপি মহোদয় আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই, সেও যুবদলের প্রতি তার একটা তীক্ষ্ণ দৃষ্টি আছে যে আগামীতে যুবদলটারে কিভাবে সক্রিয় করা যায় এবং আরো আপনার চাঙ্গা করা যায়, সেদিকে আমাদের নেতাও একটা আভাস আমাদেরকে দিয়েছে। ইনশাল্লাহ ভালো আছে, যুবদল বর্তমান অবস্থান ভালো আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাব নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, অত্যন্ত একজন জনপ্রিয় মাঠের লড়াকু সৈনিক যাকে বলা যায়, জিএম আজিজুল হাকিম ভাইয়ের কাছে। আমরা আজিজুল ভাইকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আজিজুল ভাই, আপনি অনেকটা জনপ্রিয় এবং আমরা মাঠে দেখতে পাচ্ছি যে আপনি তরুণদের একটা আবির্ভাব, খুব সোনার হরিণের মতো তাদের কাছে আপনি কাজ করে থাকেন। অনেক কাজে আমরা অনেক কিছুতেই আপনাকে, আপনার সংসদ সদস্যর বিভিন্ন কাজগুলোতে আপনাকে সব সময় দেখি, যদিও আপনি অধ্যয়নরত একজন অ্যাডভোকেট। সেই দিক থেকে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমরা উপজেলাতে দেখতে পেলাম আপনি সহিত এবং বেশ কয়েকজন নেতৃবৃন্দ যে গ্রামের একটা সালিসির বিষয়ে একটি কমিটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসলে এই সিদ্ধান্তটাকে রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে যেভাবে দেওয়া হয়েছে, আসলে এটা আপনি এই উপজেলা মানুষ আপনাদের কাছ থেকে কতটুকু পজিটিভলি সাপোর্ট নিতে পারে? আসসালামু আলাইকুম। আমি জানাচ্ছি সংবাদ পাতার সংবাদ জব্বার ভাইকে, সংবাদের পাতা পোর্টালের প্রধান, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি জনাব মাহবুব ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নড়িয়া উপজেলা, বর্তমান যিনি যুবদলের দায়িত্ব পালন করতেছেন জনাব শফিকুল ইসলাম শান্ত ভাইকে, এবং পাশাপাশি আজকের যে আলোচনা হচ্ছে স্টুডিওর মধ্যে দিয়ে যারা দেশে এবং প্রবাসে যারা যুক্ত আছেন, তাদের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়িয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি একটি প্রশ্ন রাখা হয়েছে যে আমাদের এম এ জব্বার ভাই আজকে যে প্রথম যুবদলের সাংগঠনিক সম্পাদকের কাছে প্রশ্ন রেখেছে একটি দিক দিয়ে, এবং পাশাপাশি আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে। আমরা গত ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে সাধারণ জনগণের যে মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার
সমাজে বসবাস করার যে নিরাপত্তাহীনতায় ভুগেছিল এবং গণতন্ত্রের হুমকি ছিল, সেই আন্দোলনে আমরা আমাদের প্রিয় নেতা শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বর্তমান মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে আমরা শরীয়তপুর জেলা তথা নড়িয়া উপজেলা সখীপুরে যে সকল জাতীয় কর্মসূচি আমাদের আহ্বান করা হয়েছিল, গণতন্ত্রের পক্ষে যে সকল কর্মসূচি ছিল, সকল কর্মসূচিতে আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দল স্বতঃস্ফূর্তভাবে আমরা তার নির্দেশে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আমরা এতটুকু জানি, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে, গণতন্ত্র রক্ষার্থে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। এই সরকার গঠন করার পর থেকে যে আমাদের দেশ একটি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে একটি হুমকির মুখে ছিল, এখনো বর্তমান সরকার যে বাংলাদেশে যে বড় বড় প্রকল্পের ঋণ রয়েছে, সেই ঋণের বোঝা নিয়ে এখনো আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনার মধ্য দিয়েই আমাদের মাননীয় সংসদ সদস্য নড়িয়া সখীপুরের যে উন্নয়ন কর্মকাণ্ড, সাধারণ জনগণের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, সাধারণ জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে তিনি এখন সরকারের মহান সংসদের একজন সংসদ সদস্য হিসাবে নড়িয়া সখীপুরের সাধারণ জনগণের অধিকার নিয়ে, আপনারা ইতিপূর্বে দেখেছেন সংসদের প্রথম অধিবেশনে তিনি বক্তব্য রেখেছে। আমাদের নড়িয়ার যে সমস্যা রয়েছে, উন্নয়ন কর্মকাণ্ডে তিনি হাত রেখেছেন। এই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন নড়িয়া উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখেছেন এবং সরকার সংশ্লিষ্ট যে সকল অধিদপ্তর রয়েছে, সকল জায়গায় তিনি ভূমিকা পালন করতেছেন। সাংগঠনিক যে দিকগুলো রয়েছে, সেগুলোর প্রতিও তিনি ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের সংগঠনগুলো আরো সুসংগঠিত করার জন্য, আপনারা জানেন আমাদের সেবক দল নড়িয়া উপজেলায় 14টি ইউনিয়ন কমিটি আমাদের সম্পৃক্ত করা এবং 14টি ইউনিয়ন কমিটির অধীনস্থ যে 135টি ওয়ার্ড কমিটি আছে, তাও আমরা সম্পূর্ণ করেছি। আমি আপনাকে একটি কথাই বলবো, যেহেতু আমাকে একটি প্রশ্ন রেখেছেন স্পেসিফিক, আমি আপনারা জানেন যে সম্ভবত 3 থেকে 4 দিন আগে একটি অনলাইন ফেসবুকের মধ্য দিয়ে আমরা দেখছি, আপনি যে আমাকে বলছেন সালিসি প্যানেল করা হয়েছে। আমরা এটা জানি যে এটার মূল যে নিচের যে পয়েন্ট আছে, এই পয়েন্টে আপনাকে লক্ষ্য করবেন, সম্ভবত 12 থেকে 13 জন সদস্য সম্ভবত। এটার মূল আমি যে তথ্যটা পেয়েছি, যে দেখেন সমাজ ব্যবস্থায় সমাজপতিরা, সমাজের গুণী ব্যক্তিরা, সমাজপতিরা সালিস দরবার প্রথা, এটা একটা আমাদের সামাজিক পুরাতন প্রাচীন প্রথা। এটা সাধারণ জনগণের ন্যায্য বিচার প্রাপ্তির জন্য এই পন্থা প্রচলিত, আমরা জানি। এই পন্থায় যারা সংশ্লিষ্ট সমাজে রয়েছেন, তারাই তাদের এলাকায় এই দরবার সালিস প্রথা মধ্য দিয়ে এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এই দরবার পন্থার প্রক্রিয়ায় যদি অনিয়ম বা অশুদ্ধ কোনো অবলম্বন উপায় করা হয়, অনেক অভিযোগই আমাদের সংশ্লিষ্ট দলীয় নেতৃবৃন্দ এবং সমাজপতিরা আমাদের
সংসদ সদস্যর প্রতি আবেদন করবেন যে কোথায় কোনো অনিয়ম হয়েছে, সেই অনিয়ম নিয়ম করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য এই প্যানেলটি, আমার যেটা জানি, এই প্যানেলটি সেখানে পরিদর্শন করবে। মূলত এরকম নয় যে এরাই সালিসি ব্যবস্থাটা করবে। যেখানে অনিয়ম হবে, জনগণের ন্যায্য অধিকার, এই সততার ভিত্তিতে বিচার ব্যবস্থা হবে না, সেখানে যদি কোনো অভিযোগ থাকে, এই অভিযোগটি আবেদনের প্রেক্ষিতে আমাদের সংসদ সদস্য বরাবর দিতে পারেন এবং আমাদের নেতৃবৃন্দর কাছে দিতে পারেন। তখন এইটাকে অবজার্ভ করার জন্য এবং কোনো অনিয়ম থাকলে খতিয়ে দেখার জন্য এই প্যানেল সেটা পরিদর্শন করবে। সেই জায়গার পরিদর্শন করে এই বা সুষ্ঠু তদন্ত করে যে রিপোর্ট পাবে সেই রিপোর্ট দাখিল করবে। এটা ক্রিয়াটা শুধু করবে, এরকম কোনো বিষয় না, যেটা আমি এরকম দাখিল করলে কি সাধারণ জনগণ এই আপনাদের এই উপজেলা আপনাদের কাছ থেকে অনেকে বিচারিক দিক বিবেচনা করে বা তাদের একটা অবস্থান, সেই অবস্থান থেকে তারা পূর্ণতা পাবে আপনি আশাগ্রস্ত মনে করেন? আপনি আমার দেখেন সাংবাদিক ভাই এবং বন্ধুবর্গ, আমি জানি, আপনাকে বলতেছি যে এটা যে যেখানে যেই বিচার ব্যবস্থায় থাকবে, অবশ্যই আমাদের বিচার ব্যবস্থা প্রাচীন ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার কোনো অনিয়ম হলে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নড়িয়া তারা এটা পরিদর্শন করে এটার সুষ্ঠু তদন্ত করে সেখানে একটা রিপোর্ট তৈরি করে সম্ভবত দাখিল করবে। এটাই এই প্রক্রিয়া। এবং এটা যদি হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় যে সকল অনিয়ম হয় সেই অনিয়মগুলো ক্রমান্বয়ে কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আজিজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাকে যুক্ত করব। দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নড়িয়া উপজেলা ক্লাবের সহসভাপতি এবং একজন সিনিয়র সংবাদকর্মী জনাব মাহবুব আলম ভাই। তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে নিতে চাচ্ছি। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই আলোচনায়, যে আমাদের সাথে দুইজন রাজনীতিবিদ যুক্ত আছেন এবং একজন সংবাদকর্মী আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের যদি তেমন কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে আপনারা অবশ্যই সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি মোবাইল নাম্বারটি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, 017077764279। এই নাম্বারে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমাদের অতিথিরা আপনাদেরকে সেই প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা চলে যাব এখন উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি এবং সিনিয়র সংবাদকর্মী জনাব মাহবুব আলম ভাইয়ের কাছে। মাহবুব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া শুকরিয়া, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। মাহবুব ভাই, আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের এই সমসাময়িক আলোচনার মধ্য দিয়েও আমাদের আরেকটি বিশেষ একটি আলোচনা আছে, সেই আলোচনার অবশ্যই আপনারা জানেন, সেটা হচ্ছে নদীয়া উপজেলার যে ঘড়িসার ইউনিয়নটি আছে, সেই ঘড়িসার ইউনিয়নে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত একটি রহস্যময় মৃত্যু, তানজিলা হত্যা যেটা বলা হচ্ছে। আমরা সরাসরি তানজিলা হত্যা বলতে পারি না, কেননা এখনো পর্যন্ত আমরা পোস্টমর্টম কোনো রিপোর্ট পাইনি তাকে হত্যা করা হয়েছে না সে নিজের থেকে আত্মহত্যা করেছেন। এবং এই পর্যন্ত কিন্তু তানজিলাকে নিয়ে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সকল সদস্য মানে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু এই তানজিলাকে নিয়ে কিন্তু তারা একটি মানববন্ধন উপজেলাতে করেছেন এবং এই আসনের সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ সাহেব, তিনিও কিন্তু এই তানজিলার পরিবারের সাথে তার নিজ বাড়িতে গিয়ে কিন্তু দেখাও করেছেন। আমরা আপনার কাছে একটি প্রশ্ন, ঘড়িসার ইউনিয়নে যে তানজিলার হত্যা হয়েছে বা আত্মহত্যা হয়েছে অথবা আমরা এটা হত্যা বা আত্মহত্যা বলতে পারি না, আমরা যেহেতু ডাইরেক্টলি আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি এখনো পর্যন্ত, কিন্তু সাধারণ জনগণের মতে আমরা অনেকের কাছ থেকে ওই অঞ্চলে শুনতে পাচ্ছি যে তানজিলাকে হত্যা করা হয়েছে। তানজিলার পোস্টমর্টম রিপোর্ট দীর্ঘ অনেক সময় লেগে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসলে আপনি একজন বিঘ্ন সাংবাদিক এবং উপজেলা প্রেস ক্লাবের একজন সহসভাপতি, এই রহস্যময় মৃত্যুটা নিয়ে আপনার মতামতটা কি আছে? আসলে কি এটা রহস্যময় কোনো মৃত্যু না আত্মহত্যা বা হত্যা, এরকম আপনার দিক থেকে কি বলে এই বিষয়টা? ধন্যবাদ
আজকের সঞ্চালক, সংবাদের পাতার সম্পাদক এম এ জব্বার সাহেব উপস্থিত রয়েছেন আজকে টক শোতে। আমার বন্ধু, সাবেক ছাত্র নেতা, একজন শিক্ষানবিশ আইনজীবী এবং রাজনীতিবিদ জনাব আজিজুল হাকিম উপস্থিত রয়েছেন। আমাদের তিনি বলেছেন আমি তার খুব কাছের মানুষ। না, আমি তার খুব কাছের মানুষ না, তিনি আমার খুব কাছের মানুষ। জনাব শফিকুল ইসলাম শান্ত, যিনি সাবেক ছাত্র নেতা, বর্তমান যুব নেতা সহ আজকে যারা লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন, যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন, তাদেরকে জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সালাম। তো জনাব জব্বার সাহেব যে বিষয়টি বলেছেন, সম্প্রতি তানজিলা হত্যাকাণ্ড নিয়ে নড়িয়া উপজেলা কিন্তু একটু গরম ঠান্ডার মধ্য দিয়ে চলছে। মূল বিষয়টা হলো, দিনটি ছিল শুক্রবার। আমরা হঠাৎ করে খবর পাই যে পাগলার মোড় নামক জায়গাটি, একটা সময় এই জায়গাটির নাম ছিল মাইবাড়ি মোড়। এই পাগলার মোড়ে একটা মানুষ একটা নিহত হয়েছে বা আত্মহত্যা করেছে, এমন একটা বিষয় আমরা শুনতে পাই। এবং আমি সহ আরো কয়েকজন গণমাধ্যম কর্মী, সেখানে আরটিভি ছিল, আরো কয়েকজন গণমাধ্যম কর্মী, আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমরা জানতে পারলাম মৃতদেহটি পোস্টমর্টমের উদ্দেশ্যে নেওয়া হয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে। কিন্তু আমরা যেই ভবনে, যেই ঘরে তার লাশের কথা আমরা শুনেছি, সেই জায়গাটিতে গেলাম। সেখানে তারা মানে স্থানীয় বলতে তাদের ঘরে তার বাবা ছিল, মানে ওই যে ছেলে দিকে মানে মূল তীর, সেই ছেলের বাবা দেখাচ্ছে যে, বা আরো একজন ছিল, তারা দেখাচ্ছে যে এই গ্রিলের সাথে সে ঝুলে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ যেটা বলছে, পুলিশ বলছে যে আমরা তো হ্যাঙ্গিং অবস্থায় এই তানজিলাকে পাইনি, আমরা উঠান থেকে লাশ রিসিভ করেছি। তো স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তানজিলাকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় একটি হসপিটালে। স্থানীয় একটি হসপিটাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুলফতগঞ্জে তাকে পাঠানো হয়েছে। মুলফতগঞ্জ তাকে যখন মৃত ঘোষণা করে, তখন এই লাশ এই শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়। দর্শক, পিছনের যে ঘটনাটি আমরা জেনেছি তা হলো, মাত্র 3 মাস আগে তানজিলার বিয়ে হয়েছিল এবং তানজিলা নড়িয়া সরকারি কলেজের ইন্টারমিডিয়েটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তো যেহেতু 3 মাস আগে বিবাহ হয়েছে, তার পরিবারের সাথে তার খুব একটা যোগ সদস্য সম্পর্ক, রিলেশন ছিল না। এর কারণ হলো, যেহেতু তার ইচ্ছায় বিয়েটা হয়েছে, সেই সুবাদে পারিবারিকভাবে এখনো তাদের সেই সমন্বয়টা হয়নি, সমন্বয়হীনতার মধ্যেই ছিল। তবে তানজিলার পরিবারের দাবি, এই যে ছেলেটির সাথে তার বিয়ে হয়েছে, একটা সমঝোতার কথা হচ্ছিল, পারিবারিকভাবে তাদের সমন্বয়ের কথা চলছিল। তো এর মধ্যেই এই ঘটনাটি ঘটে গেল। তো উভয়ের পরিবার থেকে আমরা যেটি জেনেছি, এদিক থেকে যেই বাড়িতে যেই মানে স্বামীর বাড়িতে মারা যাওয়ার ঘটনা ঘটলো, সেখান থেকে পুলিশ কিন্তু লাশ উদ্ধার করেছে তাদের উঠান থেকে। যখন মুলফতগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়া থেকে এনে মানে উঠানে লাশ শুইয়ে রেখেছিল, এমন একটা অবস্থা থেকে পুলিশ লাশটা উদ্ধার করে এবং তাকে নিয়ে যায়। পুলিশের ভাষ্য মতে যে পুলিশ কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় লাশটি পায়নি। এদিকে তানজিলার পরিবারের বক্তব্য যে ছেলেটির সাথে তার বিয়ে হয়েছিল, ছেলেটি মাদকাসক্ত ছিল এবং প্রায় তাদের সাথে ঝগড়া হতো। এইটা তানজিলা তার বোনদেরকে জানাতো, তার পরিবারের বাবা মা তাদের সাথে তাদের যোগাযোগটা ছিল না। তো যেহেতু তার নিজ ইচ্ছায় সে বিবাহ করেছে, সেই দৃষ্টিকোণ থেকে খুব একটা ভালো স্টেপ নিতে পারেনি। এখন প্রশ্ন হলো, এটি কি হত্যা নাকি আত্মহত্যা? আমাদেরকে এই প্রশ্নের জবাব খুঁজতে যাওয়া হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টের উপর ডিপেন্ড করছে যে আসলে হত্যা নাকি আত্মহত্যা। তবে যদি আত্মহত্যা হয়, তাহলে আত্মহত্যার পথটি কেন বেছে নিল? আরেকটা বিষয় হলো, আত্মহত্যা করতে কি কেউ মানে বাধ্য করলো কিনা। আর যদি হত্যা বিষয়টা চলে আসে, তাহলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আসলে তাকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হবে, কে তাকে হত্যা করলো? তার হাজবেন্ড?
এছাড়া আর কেউ তার সাথে আছে কিনা। এখন আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্ট আমাদেরকে কি বলে। এখন আইনের ভাষা পোস্টমর্টেম রিপোর্টের উপর ডিপেন্ড করবে যে আসলে তানজিলাকে কি হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে অত্যন্ত দুঃখজনক হলো একটি প্রাণ কিন্তু চলে গেছে, যেটা মানে জীবনের চাকায়, জীবনের রেলগাড়িতে কেবল যে মানুষটা উঠেছে মাত্র 3 মাস, তাদের বৈবাহিক জীবনের বয়স ছিল মাত্র 3 মাস, কিন্তু 3 মাসের মাথায় এমন কি ঘটলো যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। তো যেহেতু তানজিলার বাড়ি, তার শ্বশুর বাড়ি খুব একটা পার্থক্য ছিল না, সে চাইলেই এখান থেকে প্রস্থান করতে পারতো, কিন্তু কই, এমন যদি বড় ধরনের ঘটনা ঘটতো তাহলে তো প্রস্থানও করতে পারতো, সে তো প্রস্থানও করেনি। এখন আইন কি বলে, পোস্টমর্টেম রিপোর্ট কি বলে, এদিকে তানজিলার বোন সহ তার ভাই, তার স্বজনরা কিন্তু এই বিষয়টাকে নিয়ে ফুলে ফুটে উঠেছে, তাদের পাশে দাঁড়িয়েছে নড়িয়া উপজেলা ছাত্রদল সহ এনসিপি, এরপরে এই মানুষগুলো কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। নড়িয়া কলেজের শিক্ষার্থীরাও, যেহেতু তানজিলা নড়িয়া কলেজের শিক্ষার্থী ছিলেন, তানজিলার জন্য কি নড়িয়া কলেজের শিক্ষার্থীরাও মাঠে নেমেছে। আর সেই মাঠে নামাকে কেন্দ্র করে পুলিশ প্রথম অবস্থায় যেই ভোকাল দিয়েছিল তা হলো, যেহেতু পোস্টমর্টম হচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট বলে দিবে কে আসামি। তো তাদের মুভমেন্ট, নড়িয়া কলেজের শিক্ষার্থীদের দাবি দেওয়ার মুখে কোর্ট কিন্তু, কোর্টে যখন পিতা, পুত্র এবং তার মা এই 3জন হাজির হতে গিয়েছিল, সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখন তার কিন্তু জেলে রয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে হয়তোবা তাদের সিদ্ধান্ত হবে যে এটা কি হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে। তবে প্রশ্ন থেকেই যায়, হত্যা হোক আর আত্মহত্যা হোক, একটি প্রাণ কিন্তু ঝরে গেল, অকালেই ঝরে গেল, যেহেতু এই মেয়েটি কেবল একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তবে সবচেয়ে বড় কথা হলো, যদি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকে তাহলে আজকেও নড়িয়া উপজেলা, নড়িয়া থানা অফিসার ইনচার্জ কিন্তু আজকেও নড়িয়া উপজেলা হল রুমে প্রায় 100 সুবিধাভোগী নারী ছিলেন, যাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আত্মহত্যাই কিন্তু সমাধান নয়। যদি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে এটা তো অবশ্যই দুঃখজনক, তবে আপনার যদি সমস্যা থাকে, পৃথিবীটা অনেক বড়, আপনি কিন্তু চাইলেই স্থান ত্যাগ করতে পারেন, সেই সুযোগ আপনার রয়েছে। তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট কি বলে। এই রিপোর্টের উপর ডিপেন্ড করবে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। যদি পোস্টমর্টেম রিপোর্টে আসে আত্মহত্যা করেছে, তাহলে আবারও পুনরাবৃত্তি করতে হয়, তাহলে আত্মহত্যা কেন করলো। আর যদি হত্যা করা হয়ে থাকে, হত্যার রিপোর্ট আসে, তাহলে আমাদের ভাবতে হবে হত্যাটা কে করলো। যেহেতু এই ঘরে তার স্বামী ছাড়া তার শ্বশুর, আমরা যেটা দেখেছি, সে অসুস্থ মানুষ, তার শাশুড়িও খুব দুর্বচিত্তের একটা মানুষ, তাহলে তার হাজবেন্ড কি তাহলে এই হত্যার সাথে জড়িত? প্রশ্ন রেখে দিলাম দর্শক আপনাদের কাছে। তবে ধন্যবাদ। আমরা এর সুষ্ঠু তদন্ত ও একটি ভালো সমাধান চাচ্ছি। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা পরবর্তীতে আসবো। আমরা চলে যাব শফিকুল ইসলাম শান্ত ভাইয়ের কাছে, যুব দলের নেতার কাছে। তার মাঝে একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। যদি দর্শক আপনাদের যেহেতু আমাদের আজকের এই লাইভের আয়োজন দেখছেন, দুইজন তিনজন অতিথি কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন, দুজন পলিটিক্যাল লিডার এবং একজন সংবাদকর্মী। আপনাদের যদি স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি তাদের উদ্দেশ্যে কোনো এই তানজিলার হত্যা নিয়ে, যদি আত্মহত্যা বা রহস্যময় মৃত্যু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা যারা আমাদেরকে কমেন্ট করেছেন আজকের এই আয়োজনে, তাদের বিষয়টি আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। নূর মোহাম্মদ বাদন, তিনি আমাদেরকে এই কমেন্টে জানাচ্ছেন, এখনো কেন পোস্টমর্টমের রিপোর্ট বের হলো না তানজিলা হত্যা। সৈয়দ রাব্বি তিনি উল্লেখ করেছেন তানজিলা হত্যার বিচার চাই। এমপি মহিম তিনি উল্লেখ করেছেন তানজিলা হত্যার বিচার চাই, এবং এমপি মহিম তিনি আবারও আমাদের কাছে কমেন্ট করেছেন, নিষ্পাপ একটা মেয়েকে এভাবে মেরে ফেলবে, যে প্রক্রিয়াতেই হোক না কেন এই হত্যাকাণ্ড স্বামী এবং শ্বশুর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। এরকম তিনি আমাদের যৌতুকের বিষয় উল্লেখ করেছেন। এবং সৈয়দ রাব্বি তিনি আবারও আমাদেরকে কমেন্ট করেছেন, আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক,
মোহাম্মদ স্বাধীন হোসেন ভূঁইয়া তিনি কমেন্ট করেছেন, ধন্যবাদ সবাইকে। যারা আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন এই লাইভে, যারা কমেন্ট করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা একটু যুবদল নেতা জনাব শফিকুল ইসলাম শান্ত ভাইয়ের কাছে আমরা একটা প্রশ্ন হচ্ছে, আমরা ধরে নিলাম যদি কোনো কারণে পোস্টমর্টম রিপোর্টে কারণ যদি এই রহস্যময় তানজিলার মৃত্যুটি যদি প্রমাণিত হয়, আমরা ধরে নিলাম, আমরা বলছি না যে তানজিলাকে হত্যা করা হয়েছে, সেই যুক্তিতে যদি পোস্টমর্টম রিপোর্ট যদি আসে যে তানজিলাকে আত্মহত্যা হত্যা করা হয়েছে, তার শ্বশুর বাড়ির লোকজন কোনোভাবে প্রত্যক্ষভাবে এটার সাথে যুক্ত আছে, এবং এই যুক্ত থাকার পিছনে যে যদি আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোন দলীয় নেতৃবৃন্দ যদি সেই অপরাধী দলের কোন ব্যক্তিকে যদি সার্বিক সহযোগিতা, অপরাধ থেকে ঢাকার জন্য সহযোগিতা করে থাকেন, তাহলে আপনারা আপনাদের দল থেকে সেই ব্যক্তির প্রতি কি ধরনের ভূমিকা পালন করবেন? যেহেতু আপনাদের এমপি মহোদয় জনাব শফিকুল ইসলাম শান্ত ভাই, যেহেতু আপনাদের এমপি মহোদয় ইতিমধ্যে এই তানজিলাদের বাসায়ও গিয়েছিলেন, আমার প্রশ্ন হয়ে যাবে, যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের দলীয় কোনো পেছনের লোক অপরাধী ব্যক্তিদের সহযোগিতা করে থাকে, তারাও তো একটি অপরাধের কাতারে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে একটি নিষ্প্রাণ মাত্র শুরু, জীবন কেবল শুরু, 3 মাস, যেভাবে হোক একটা মৃত্যু হয়েছে। যদিও আইনের প্রক্রিয়া, আমারও বন্ধু আছে, উনি একজন আইনজীবী অ্যাডভোকেট, উনি এই বিষয়টা ভালো বিস্তারিত বলতে পারবেন। এখানে আমরা যেহেতু আন্তরিক পোস্টমর্টম রিপোর্ট এখন পর্যন্ত হাতে আসেনি, আমার কথা হচ্ছে রিপোর্ট যাই আসুক, দেখুন তো একটা হত্যা, একটা মৃত্যু, এবং এই মৃত্যু যেভাবে হোক, যদি তার স্বামী প্লাস তার সাথে যদি অন্য কেউ যদি এটার সাথে জড়িত থাকে, তাহলে অবশ্যই এদেরকে বিচার আওতায় এনে উপযুক্ত বিচার করা উচিত। এটা আপনারা দেখেছেন, আমাদের এমপি মহোদয় জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই ওদিন এই তানজিলাদের বাড়িতে গেছে, আমিও ছিলাম তার সাথে। তো এমপি মহোদয় বলেছে যে এটার সাথে যারাই জড়িত হোক, তাদের বিচার অবশ্যই বিচার আওতায় আসতে হবে। সে হোক দলীয়, সে হোক কোনো প্রভাবশালী বংশের লোক হোক, যে হোক, এটা বিচারের আওতায় আসতে হবে। এখন আমাদের ওই যে আমাদের সাংবাদিক সাহেব বলছেন যে মৃত্যুটা কিভাবে হলো, আত্মহত্যা নাকি স্বামী তাকে মৃত্যুর কুলে ঢেলে দিয়েছে, যেভাবে হোক এটা যেহেতু মৃত্যু, এটা পরিবার না, এটা আমরা সামাজিক ভাবে এটা আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত। এবং এই বিষয় এমপি মহোদয় সুস্পষ্ট ভাবে ক্লিয়ার মেসেজ দিয়েছে, অপরাধী যে হোক, যারা এর সাথে জড়িত আছে তাদের বিচার করতেই হবে। এখন একটা প্রশ্ন সাংবাদিক সাহেব রেখেছে যে পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটা বলা যাবে না যে এটা আত্মহত্যা, তার স্বামী তাকে আত্মহত্যার কুলে ঢেলে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনার মৃত্যু তো মৃত্যুই, আপনি পোস্টমর্টম করেন আর যাই করেন, এটা তার স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে তানজিলার একটা যে স্বামী, সে একটা মাদকাসক্ত, সে মাদকার সাথে জড়িত এবং ওই ফ্যামিলিটাও জড়িত, এটা আমরা লোকের মাধ্যমে শুনছি। এখন যদি
এই যে 3 মাস আগে যে মেয়ের হাতে মেহেদি পরা ছিল, মেহেদির রং না ওঠা আগেই এই পৃথিবী থেকে বিদায় নিল, এই অপরাধ, এই অপরাধ যদি মাদকাসক্তদের যদি বিচার করা না হয়, তাহলে আজ তানজিলা, আগামীতে আরো তানজিলা অপেক্ষা করতেছে। আমি যারা প্রশাসন যারা আছেন এটার প্রতি দৃষ্টি রেখেছেন এবং এটা সুষ্ঠু তদন্ত করে আমি আমার সাধারণ লোক হিসাবে আমি চাই এটা বিচারের আওতায় আনা উচিত এবং যত দূরত্ব সম্ভব এটা বিচারের আওতায় আনা উচিত। এবং এর পাশাপাশি আমি আরেকটি কথা বলে যাই, সেটা হচ্ছে আপনি যদি এটারে কোনো আইনের বা এটারে যদি কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে যদি এটার বিচারটা যদি আপনার লেন্থি হয়, তাহলে কিন্তু আগামীতে আবারও আরেক তানজিলা প্রস্তুত হয়ে থাকবে। তো আমি চাই যে এটা সুষ্ঠু তদন্ত করে এটা বিচার হোক এবং সর্বোচ্চ আমরা তানজিলার পরিবারের পাশে আছি। নড়িয়া উপজেলা বিএনপি, নড়িয়া উপজেলা অঙ্গ সংগঠন যারা আছে তারা এই তানজিলার পরিবারের পক্ষে আছে এবং এটা সুষ্ঠু তদন্ত করে এটা দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমিও আমার এমপি মহোদয় শফিকুর রহমান কিরণ ভাইকে এবং যারা প্রশাসন যারা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন যে এটা সুষ্ঠু তদন্ত করে এই তানজিলা হত্যার বিচার দ্রুত করা হয়। আমি আমার এই ঘড়িসারের ইউনিয়নের পক্ষ থেকে আমি আবারও এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে শান্ত ভাই, যেহেতু মেয়েটা আপনার ইউনিয়নের, আমরা এখন চলে যাব আইনজীবী এবং একজন রাজনীতিবিদ জনাব বিএম আজিজুল হাকিম ভাইয়ের কাছে। আমরা আজিজুল হাকিম ভাইয়ের কাছে একটু প্রশ্ন হলো, সেই প্রশ্নটা হচ্ছে, আমি আবারও আপনাকে সেই প্রশ্নটা রিপিট করছি, সেটা হচ্ছে আজিজুল ভাই আপনি একজন আইনজীবী, সেই দিক থেকে আমি আবার আপনাকে একটু স্পষ্ট ভাবে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে যদি ধরে নিলাম তানজিলাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই আমার প্রশ্ন হচ্ছে এই হত্যা করার পিছনে যদি আপনাদের দলীয় কোনো পেটামের কোনো ব্যক্তি বা অন্য কোনো অপশক্তি সেই অপরাধীদেরকে সহযোগিতা, যেমন আইনের দিক থেকে সহযোগিতা করা, অর্থনৈতিক ভাবে ভান্ডার দিয়ে তাদেরকে সহযোগিতা, একটা সত্যকে ঢাকার জন্য বিভিন্ন ভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যদি হয়ে থাকে, যদি পরবর্তীতে আপনারা জানতে পারেন যে আপনাদের দলের কোনো ব্যক্তিও তানজিলার হত্যার সঠিকভাবে বিচার থেকে না যাক, সেরকম যদি পরবর্তীতে একই সময় কিন্তু মিথ্যা সত্যতে রূপান্তর হয়, মিথ্যা সত্যকে ঢেকে রাখা যায় না, সেরকম যদি হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে আপনি বা আপনার দল আপনারা কি ধরনের ভূমিকা নেবেন? দেখুন প্রিয় ভাই, আমি আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি নেটে আমি দুঃখিত। আমার জি আজিজুল ভাই, আমরা শুনছি, আপনি বলতে পারেন। জি, আমরা বুঝতে পারছি, আপনি বলতে পারেন। আমার যে প্রশ্নটা ছিল, পরবর্তীতে যদি এই তানজিলার রহস্য মৃত্যুতে যদি তার শ্বশুর বাড়ির লোকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে যায় এবং এই জড়িত হওয়ার পিছনে এই অপরাধীদের যদি আপনাদের দলীয় পেটামের কোনো ব্যক্তি সহযোগিতা করার জন্য অর্থনৈতিক বা মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে যে পরিবারটা আরো হয়রানি হোক, সেরকম যদি কোনো বিষয় তুলে আসে সমাজের মাঝে, তখন আপনার দলীয় ভাবে তাদের প্রতি কি ধরনের আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন? আমার প্রশ্নটা ছিল এই ধরনের।
কখনো কোনো সময়ে কোনো অপরাধের সাথে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে, সাথে সাথে এটি তার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। আর আমি বিশ্বাস করি যে আমাদের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে যে একটি রহস্যময় হত্যাকাণ্ড হয়েছে, আমি সর্বপ্রথম এই তানজিলার, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তার পরিবারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমি খুব উদ্বেগ যে এ সকল ঘটনা আমাদের সমাজে কখনোই যাতে না ঘটে। আপনিও জানেন যে এই ঘটনার সাথে সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় খুব উদ্বেগ। সে জানেন আমি যে তথ্যটা আপনার কাছ থেকে পেয়েছি যে সে সাথে সাথে তার পরিবারের খোঁজখবর নিয়েছে এবং আমাদের বিএনপির নড়িয়া উপজেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃবৃন্দদের তিনি ফোন দিয়েছেন যে পরিবারের পাশে থাকার জন্য, এটি সুষ্ঠু তদন্ত হওয়ার জন্য। এবং আরেকটু আপনি জানেন, আপনার কাছ থেকে যে তথ্য আমি পেয়েছি যে আমাদের এমপি মহোদয় সাথে সাথে সিভিল সার্জনের সাথেও কথা বলেছে যে এটি একটি সুষ্ঠু তদন্ত, তদন্তটি সুষ্ঠুভাবে সঠিক। আমরা অবগত, আমরা যখন অনলাইন পত্রিকা অনলাইনের মাধ্যমে এই ঘটনাটি দেখতে পেলাম, তার সাথে সাথে আমাদের পাশাপাশি আমরা জানি ওনার ভাই আমাদের সাথে ছাত্রদল করতো, ছাত্রদল করে আমাদের নড়িয়া উপজেলা ছাত্রদল, পৌরসভা, সরকারি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দরা শোকাহত হয়ে ওনার পরিবারের পাশে সহযোগিতা করেছে এবং পাশাপাশি এই রহস্যময় হত্যাকাণ্ড, এটা কি আত্মহত্যা না হত্যাকাণ্ড, এই প্রক্রিয়ার জন্য তারা সুষ্ঠু তদন্তের জন্য তারা একটি মানববন্ধন করেছে, বিচারের জন্য মানববন্ধন করেছে। এবং আমাদের নড়িয়াবাসী সকল সাধারণ ছাত্রছাত্রীও শোকাহত। আমাকে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি একজন আইনের ছাত্র, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, সে আলোকে আমি জানি যে একটি রহস্যময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রথম দরকার, যে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। আমরা জানি যে ওনাদের পরিবারের নড়িয়া থানায় এসে অভিযোগ করার সাথে সাথেই সেখানে আমি জানি যে দণ্ডবিধি আইনের ৩০৬ ধারা অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসাম পারসন, যেটার বাংলা হলো যে আত্মহত্যা সহায়তা বা প্ররোচনা দান, যার ব্যাখ্যাটা আমি একটু দিতে চাচ্ছি। যেহেতু যদি কোনো লোক আত্মহত্যা করে, তবে যে লোক আত্মহত্যায় সহায়তা প্ররোচনা দান করে, উক্ত লোক 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। এখন আমার একটা প্রশ্ন হলো যে নড়িয়া থানায় এসে যখনই তারা অভিযোগ করেছে, ৩০৬ সেকশনে তাকে অভিযোগ করতে হচ্ছে যে এটি পোস্টমর্টেম রিপোর্টের পরে প্রমাণ হবে এটি কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা। আত্মহত্যার সহায়তা করা হয়েছে। আমি জানি একটি অভিযোগের আলোকে আত্মহত্যার সহায়তা অভিযোগ নিয়েছে এবং এরপর আমি জানি ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আসামিরা কোর্টে যখন সিলিন্ডার হতে গেছে তখন জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেখানে আমাদের ওসি মহোদয় খুব উদ্বিগ্ন ছিল এবং দ্রুত চেষ্টা করেছে হত্যাকাণ্ডের পাশাপাশি এই অভিযোগের আলোকে এই আসামিরা তাদেরকে ধরার জন্য যথেষ্ট তৎপর ছিল তিনি। এখন আমার প্রশ্ন যেটা হলো, আমরা অবশ্যই আইনের গতিতেই চলবে। আমি এখানে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমরা আগে দেখব
এই হত্যাকাণ্ডের প্রথম পুলিশ যে একটি শ্রুতাল রিপোর্ট তৈরি করেছে, পুলিশ লাশের স্পটে যে পুলিশ একটি শ্রুতাল রিপোর্ট তৈরি করে এবং পরে লাশটি পোস্টমর্টমে যায়। এই পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা সেটা নিয়ে আমরা সামনের দিকে আইনগতভাবে আমরা আগাতে পারবো, আমরা তাদের সহযোগিতা করতে পারবো। না, আমার প্রশ্ন ছিল, অবশ্যই আমরা পোস্টমর্টমের বাইরে তো আমরা কোনো কিছু বলতে পারছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা ধরে নিলাম যে পোস্টমর্টমে এটাকে আমরা ধরে নিলাম যে তানজিলাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন রইল এই পরে যদি আপনারা যদি জানতে পারেন যে এই তানজিলার এই আত্মহত্যার হত্যার পিছনে যদি কার হাত থাকে, যদি সেই ক্ষেত্রে সেই পরিবারটিকে যদি সঠিক বিচারের দিকে যে স্লিপ যেতে না যেতে পারে, যদি কোনো দলীয় নেতৃবৃন্দ আপনাদের ওই কাজের সাথে লিপ্ত থাকে, পরবর্তীতে যদি আপনারা এমন একটি প্রমাণিত বিষয় পান, আপনাদের দল থেকে আপনারা সেই ব্যক্তির পিছনে কি ধরনের ভূমিকা পালন করবেন? আমি একজন আদর্শমান জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি আপনাকে আবারও বলি যে প্রশ্নটি আপনি রেখেছেন, এটা আমরা কখনোই আশা করি না আমাদের দলের কোনো নেতা কর্মী, সর্বদাই আমাদের নড়িয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ তানজিলার পরিবারের পাশে থেকে সহযোগিতা করতেছে এবং সামনেও করবে আশা করি। এর পরেও যদি কোনো এরকম তথ্য পাওয়া যায়, সেটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দলের হাইকমান্ড এই সিদ্ধান্ত নেবে, এটা আমরা আশা করি না। আশা করি আমাদের দলের কেউ এ ব্যাপারে তাদের সহযোগিতাই করবে এবং আশা করি আমি একজন আইনের ছাত্র হিসাবে তাদের পরিবারের সকলকে এই আইনি মোকাবেলা করার জন্য আমি তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আজিজুল ভাই। আমরা আবারও চলে যাব। দর্শক, আপনাদেরকে এর আগে বলেছিলাম, যদি এই তানজিলার রহস্যময় মৃত্যু নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে চলে যাব একজন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব আলম সাহেবের কাছে। তিনি কিন্তু নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এবং একজন সাংবাদিকও। মাহবুব ভাই, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আজ প্রায় 15 দিন হয়ে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত তানজিলার পোস্টমর্টম রিপোর্ট থানায় এসে পৌঁছায়নি এবং এখনো তানজিলার পরিবারটি শোকাহত অবস্থায় আছেন। কবে নাগাদ পোস্টমর্টম রিপোর্টটি আসবেন? এবং তার পরিবার কিন্তু একটু ভিত অবস্থানও করছে যে পোস্টমর্টম রিপোর্ট কি যে অনৈতিক কোনো অর্থনৈতিক লেনদেনের ভাবে বা পাওয়ার অফের ভাবে যে এটা ঘুরানো বা কোনো সঠিক একটা পোস্টমর্টম না হোক, এরকম কোনো সুযোগ আছে কিনা তার পরিবার কিন্তু আমাদের কাছে একটু ব্যক্ত রেখেছিলেন। এই বিষয়ে আপনার কি অভিমত আছে? আবারও ধন্যবাদ জানাতে চাই সংবাদের পাতাকে, পাশাপাশি যারা এই গভীর রাতেও আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ ও প্রবাস থেকে, তাদেরকে জানাচ্ছি আমি সহ আমার নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, শুভরাত্রি জানাচ্ছি। তো যে বিষয়টি আমাকে ছুড়ে দেওয়া হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট আসতে এত দেরি হচ্ছে কেন, সুন্দর একটা বিষয়। তো মূল বিষয়টা হলো, এই যে বিষয়টি আপনি তুলে ধরেছেন তা হলো পোস্টমর্টেম রিপোর্টটা এত দ্রুত আসে না। এর কারণ কি? আমরা গতকালকে আমরা থানায় একটা এই বিষয়টি জানতে চেয়েছিলাম যে রিপোর্ট আসার পিছনে এত লেট কেন, এবং আমি নিজে শরীয়তপুর জেলা সিভিল সার্জন মহোদয় জনাব মোহাম্মদ রেহান উদ্দিনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে হয়তোবা এই রিপোর্টটি পাওয়া যাবে। এদিকে আমি থানায় যোগাযোগ করার চেষ্টা করেছি। থানা আমাকে যে বিষয়টি জানিয়েছেন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া আমাকে জানিয়েছেন যে এই গতকালকে একটি রিপোর্ট এসছে, যেটা 1.5 বছর আগের একটা আত্মহত্যা বা হত্যাকাণ্ডের একটা রিপোর্ট 1.5 বছর পরে এসছে। তো মূল বিষয়টা হলো, এইটা আসতে গিয়ে আমাদের এই সেক্টরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ডাক্তার যারা রয়েছেন এর স্বল্পতা রয়েছে, এটা আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমরা এই দপ্তরগুলোতে খবর নিয়েছি যে লেট হওয়ার পিছনে কারণ কি। যদি বেশি ক্রিটিক্যাল মনে হয় তাহলে এটাকে
ঢাকা ফরেন্সিক পাঠানো হয়, সেখান থেকে রিপোর্টটা হয়ে আসতে একটু সময় নেয়। এরপরে এখানে যারা ডাক্তাররা পোস্টমর্টমের সাথে সম্পৃক্ত থাকেন তাদের অভিজ্ঞতা, এরপরে আরো অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতা নিয়ে এই রিপোর্টটা, যেহেতু একটা সেনসিটিভ বিষয়, এই রিপোর্টটার মধ্যে ডিপেন্ড করে আরো একজনের জীবন মরণ প্রশ্ন। এর কারণ হলো, যদি আত্মহত্যা হয়ে থাকে তখন বিষয়টা হয় একরকম, কিন্তু যত হত্যার মতো ঘটনা ঘটে থাকে তখন কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, কে ঘটালো, এর সাথে সম্পৃক্ত কারা। যেমন এর আগে বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা জনাব শফিকুল ইসলাম শান্ত বলেছেন তানজিলার যে বিষয়টাকে নিয়ে এনেছেন, যে তারা স্থানীয় ভাবে খবর নিয়েছেন যে এই ছেলেটি মাদকাসক্ত ছিল, তানজিলার স্বামী। তো মাদকাসক্ত যদি থাকে, আজকে দেখেন মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলছে। আমি বেশ কয়েকদিন আগে নড়িয়া উপজেলা যে আমাদের নড়িয়া সরকারি কলেজটি রয়েছে, এই কলেজে একটি মাদকের উপর একটি প্রোগ্রাম হয়েছিল। সেখানে সার্কেল এসপি সহ নড়িয়া সহকারী কমিশনার ভূমি, ইউনু মহোদয়, তারা সবাই ছিলেন। আমি সেখানে একটি বিষয় বলেছিলাম যে আজকে যদি তানজিলের ঘটনা ঘটে থাকে, একটু আগেও ছাত্রনেতা শান্ত সাহেব, সাবেক ছাত্রনেতা বলেছেন যে এর পিছনে মাদক দায়ী। যদি এটা হয় তাহলে আমার একটা কথা থাকে এর পিছনে, সেটা হলো আমরা 47-এ স্বাধীন হয়েছি, আমরা 71-এ স্বাধীন হয়েছি, আমরা 52 ভাষার জন্য স্বাধীন হয়েছি, আমরা পুনরায় আমাদের নিজেদের জঞ্জাল মুক্ত হওয়ার জন্য 24 সালে আমরা নিজেরা স্বাধীন হয়েছি। সেখানে বহির্বিশ্বের কোন সরাসরি প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল না, আমরা স্বাধীন হয়েছি। তো আমার 18 সালের নির্বাচনের কথা মনে পড়ে। সে সময় চট্টগ্রামের এমপি হয়েছিলেন রাঙ্গুনিয়ার আব্দুর রহমান বদি। তিনি তখন তার হলফনামায় দেখিয়েছিলেন তার 96 লক্ষ টাকা। তো ঠিক 5 বছর তার এমপি টাইম পাস করার পরে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনে তিনি যখন অংশগ্রহণ করার উদ্দেশ্যে নমিনেশন পেপার কিনলেন, তার যা আছে হলফনামায় উল্লেখ করলেন, সেখানে দেখা গেল তার হলফনামায় 96 কোটি টাকা। তো তখন সাংবাদিকের প্রশ্ন করলেন যে আপনার এই 5 বছর আগে এমপি যখন প্রথম হয়েছিলেন তখন ছিল মাত্র 96 লাখ টাকা, আজকে 96 কোটি টাকা, তো আপনি এত টাকার উৎস কি, আয়ের উৎস কি? তখন সে বলেছিল যে এটা আমার বাবার সম্পদ বিক্রি করে এই টাকার মালিক আমি হয়েছি। তো যখন এত বড় ধরনের একটা গ্যাপ সৃষ্টি হলো, তখন তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে, আওয়ামী লীগ দলটি তাকে নমিনেশন দেননি, এবং সেখানে তার স্ত্রীকে নমিনেশন দেওয়া হয়েছিল। তো এখন 24-এর বাংলাদেশ তো বদিমুক্ত বাংলাদেশ। বদির ব্যাপারে যে বিষয়টা আসছে, তা হলো এই যে মাদকটা বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে মাদক সৃষ্টি হয় না, বাংলাদেশটা বাহির থেকে আসে, বাংলাদেশের বাহির থেকে মাদকটা আমদানি হয়। যেমন মায়ানমারের দিকে আমাদের দৃষ্টিটা বেশি, সেখান থেকে এই সাগর হয়ে আমাদের দেশে এই মাদক প্রবেশ করে। এবং সবারই ধারণা হচ্ছে এরকম যে এই মাদকাসক্ত স্বামীর সাথেই তার হয়তো বা বাগবিতণ্ডা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা, আমরা ফরেন্সিক রিপোর্টের উপরে আমরা ডিপেন্ড করব যে ঘটনার কি ঘটেছে। কিন্তু যে কথাটা সমাজে গুঞ্জন সৃষ্টি হচ্ছে, এবং সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা তিনি বলেছেন যে তারাও শুনেছেন যে মাদকাসক্ত স্বামী ছিল। এখন কিভাবে হয়েছে সেটা আমরা প্রশ্নে যাব না, কিন্তু মাদকাসক্ত স্বামী যদি এই ঘটিয়ে থাকে তাহলে আমরা 24-এর পরেও মাদক মুক্ত হতে পারলাম না কেন? যেহেতু আজকে আপনাকে ধন্যবাদ। শেষ করতে চাচ্ছি আমি। একটি দর্শকের প্রশ্ন এসেছে, জি। ফোন এসেছে, আমরা একটু জানতে চাবো। জি, হ্যালো, আপনি বলতে পারুন। জি, হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন। জি, আমার বলুন বলুন। হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটি হচ্ছে এইটাই যে আমি আমি আসলে প্রথমে ভেবেছি আমি হয়তো আইন সম্পর্কে এত জানি না, তবে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মামলাটা করতে চাইছি 302 ধারার মামলা, হ্যাঁ, তো তানজিলার শরীরে কিন্তু অনেকগুলো বিভিন্ন স্পট ছিল যেগুলো যত বোঝা যাচ্ছে তাকে অত্যাচার করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই স্পট গুলোর কারণে কি তার পেছনের কারণে 302 ধারা মামলাটা আছে, নাজার নামে দেওয়া হচ্ছে না?
আমার প্রশ্ন ছিল এটাই যে তারা 306 ধারায় কেন নিল, যে আত্মহত্যা করেছে, আর তারা কেন 302 ধারা মামলা দিচ্ছে না? কারণ 302 ধারা মামলা দেওয়ার জন্য এই কোর্টগুলো কি যথেষ্ট ছিল না? জি, ধন্যবাদ আপনাকে। মাহবুব ভাই, আপনি শুনতে পেলেন যে এই মুহূর্তে কিন্তু আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন 302 এ না নিয়ে কেন 306 নামক হলো? তাদের এরকম একটি প্রশ্ন। জি, আমি আগের টপিকটা শেষ করতে চাচ্ছি সুযোগ দিলে। জি, যে জি, প্রশ্ন আমরা করেছে তাকে ধন্যবাদ। আমি একদম বলে নিচ্ছি। সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তাহলে জি, 24-এর হ্যাঁ, বাংলাদেশ অল্প। ছিল বদিমুক্ত বাংলাদেশ। সেই বদিমুক্ত বাংলাদেশে মাদক আসার কথা না, যেহেতু বাংলাদেশের শরীয়তপুর হচ্ছে বাংলাদেশের মিডল পয়েন্টের একটি জেলা। এই শরীয়তপুর পর্যন্ত মাদকটা আসে কি করে? আজকে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট, ইতিমধ্যে নবনির্বাচিত এমপি মহোদয় মাননীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ সাহেব কিন্তু একটা ঘোষণাও দিয়েছেন, যারা মাদকের ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিতে পারবে তাদের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমরা সুখীপুরে দেখেছি কয়েকজন মাদকাসক্তকে আটক করা হয়েছে। নড়িয়াতেও কয়েকদিনে কিন্তু বেশ কিছু মাদক এবং জুয়ারুকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। আমি তাদেরকে সেলিউট জানাই। তবে আপনারা যারা এখন যারা ক্ষমতাসীন দল রয়েছেন তাদের সর্ব একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ, অন্ততপক্ষে সভাপতি সেক্রেটারি লেভেল যারা রয়েছেন, তারা একটু হলেও সচেতন মানুষ। আপনারা দেখেন, রাজনীতি যারা করে তারা কিন্তু পকেট থেকে দিয়ে রাজনীতি করে, আর সেই রাজনীতির প্যাটার্নটা ঘুরেছে। কিন্তু এরপরও আপনারা যারা সচেতন মানুষ রয়েছেন, সচেতন মানুষ ছাড়া কেউ রাজনীতিতে আসে না। রাজনীতি মানে রাজার নীতি, ডেঞ্জারাস একটা শব্দ এখানে জড়িত। তো আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমপি মহোদয়কে আমি স্যালিউট দিতে চাই। তিনি যে ঘোষণাটা দিয়েছেন, এটা শুধু মাদক মুক্ত হওয়ার জন্য না, এখানে আমাদের সচেতনতার বিষয় রয়েছেন। কারণ আমাদের এমপি মহোদয় চান না আমার এই নড়িয়াতে মাদক যুক্ত থাকুক। নড়িয়া সখীপুরের জন্য তিনি এই ঘোষণাটা দিয়েছেন। সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। আমরা মাহবুব ভাই, আমাদের সময় অল্প। আপনি শেষ করব যদি দর্শকের প্রশ্নের উত্তরটা শেষ দিতেন। করব শেষ করব তো যেহেতু মাদকের বিষয়টা এখানে জড়িয়েছে, তবে আমরা চাচ্ছি আপনারা জাতীয়তাবাদী শক্তি, মিডিয়া, প্রশাসন সমন্বয় করে এই উপজেলাটাকে আমরা যেন মাদক মুক্ত করতে পারি, আর যেন কোনো তানজিলাকে জীবন দিতে না হয়। আমাকে কর্তৃপক্ষ যে প্রশ্নটি করেছেন, একজন দর্শকের পক্ষ থেকে প্রশ্নটি এসছে, এখানে ধারা পরিবর্তনের কারণটা এখানে স্থানীয় থানা, যেহেতু অভিযোগটা মামলাটা থানায় হয়েছে, এখানে এই বিষয়টার ব্যাখ্যাটা অবশ্যই থানা অফিসার ইনচার্জ হয়তো দিতে পারবেন। পাশাপাশি আমাদের সাথে রয়েছেন একজন আইনজীবী, শিক্ষানবিশ, আমার বন্ধুবর আইজুল হাকিম, হয়তোবা তার কাছে ব্যাখ্যাটা থাকতে পারে। তো যাই হোক, সবকিছু মিলে আমি বলতে চাচ্ছি, যদি মাদকের কারণে এই ঘটনা ঘটে থাকে, সকলের সার্বিক সহযোগিতায় আমরা নড়িয়া সখীপুর মাদক মুক্ত হতে চাই। আর আমাদের সমাজে মাদকের কারণে বেশ কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা হলো চাকদোতে মা তার সন্তানকে কুপিয়ে মেরেছে। এর কারণ হলো ছেলে মাদকাসক্ত ছিল, মা কিন্তু নয়। ছেলের অত্যাচারে জর্জরিত হয়ে মা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। এরকম আরো অসংখ্য উদাহরণ নড়িয়াতে রয়েছে। আমরা চাচ্ছি এর একটা সুন্দর সমাধান। জি, সকলকে ধন্যবাদ মাহবুব ভাই শুভেচ্ছা আপনাকে। জানাচ্ছি, শুভরাত্রি বলে। আমরা যেহেতু আমাদের স্টুডিও, আমাদের প্রোগ্রাম আজকে সময় অল্প, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আর হয়তো অল্প সময় আমাদের হাতে আছে, আমরা একটু, যেহেতু আমাদের এখানে একজন শিক্ষানবিশ আইনজীবী আছেন এবং একজন লিডার বলা যায়, আমরা একটু আজিজুল হাকিম ভাইয়ের কাছে আমরা যাব। যে আমাদের কাছে একটি দর্শক ফোন করেছিল যে 306 না নিয়ে কেন, 2 না নিয়ে কেন 306 না হলো, এই বিষয়টা, যেহেতু আপনি একজন আইনজীবী হিসেবে জড়িত আছেন, এই বিষয়টা যদি সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ। যে আমি যতটুকু জানি, একজন আইনের ছাত্র হিসেবে, আইন তো মহাসমুদ্র, জানার কোনো শেষ নেই নাকি? জি, অবশ্যই অবশ্যই। যে এটা এখনো বলি কি রহস্যময় হত্যাকাণ্ড, এটা হত্যা না হত্যাকাণ্ড?
আমি আবারও বলি, এটা আত্মহত্যা না হত্যাকাণ্ড, এটা নির্ণয় করার আগ পর্যন্ত নড়িয়া থানা পুলিশ 306 ধারার আত্মহত্যার সহায়তা প্ররোচনা দান। আর যেটা বলতেছেন দর্শক বিন্দু, যে 302 একটি সেকশন আছে, এই সেকশনটিতে এটা হচ্ছে খুনের সাজা। 302 হয়েছে খুনের সাজা, পানিশমেন্ট অফ মার্ডার। আর আরেকটি আছে যেটা 307 খুনের উদ্যোগ। এই খুনের উদ্যোগ যেটা আছে অ্যাটেম্পট টু মার্ডার, এখানে কিছু ব্যাখ্যা আছে বড় ধরনের। যদি কোনো লোক এমন উদ্দেশ্য নিয়ে বা এমন সম্ভাবনা জানা সত্ত্বেও এমন অবস্থায় এমন কোনো কাজ করে যার ফলে মৃত্যু ঘটলে, সে খুনের দায়ে অপরাধী সাব্যস্ত হবে, তবে উক্ত লোক 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। আমি আবারও বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর নড়িয়া উপজেলার প্রধান তিনি দেখলো যে এখনই যদি এটা তদন্ত পোস্টমর্টম রিপোর্ট, শ্রুতাল রিপোর্ট, প্রথম অবস্থায় লাস্টে শ্রুতাল রিপোর্ট তৈরি হবে, পুলিশ করবে শ্রুতাল রিপোর্ট, আর পোস্টমর্টম রিপোর্টটি তৈরি করবে সিভিল সার্জন, ডাক্তাররা। এজন্যই সম্ভবত তিনি 6 ধারায় মামলাটি অভিযোগ আমল নিয়েছে। যদি পোস্টমর্টম রিপোর্টে এটা হত্যাকাণ্ড আসে, তখন তিনি এদের এই হত্যাকাণ্ডে তাদের জড়িয়ে নিতে পারবে, তখন 307 এই মামলাটি তিনি নিতে পারবে। যদি তিনি আগেই 307 নিয়ে যায়, যদি এটি হত্যাকাণ্ড না হয় বাট আত্মহত্যা হয়ে যায়, তখন কি করবে? এবং একটা পয়েন্ট আছে, লাশ কিন্তু আমাদের এখন স্থাপন হয়ে গেছে। তারপর আরেকটি সেকশন আছে যেটা আমরা জানি যে কবর হতে লাশ উত্তোলনের একটি ক্ষমতা থাকে। তখন আবার কি করতে হবে? এই কবর থেকে লাশ উত্তোলন করে আবার সেখানে আগাতে হবে। এটা আমি মানে আইনের পাশাপাশি যে আমি ধারায় যে সেকশনে আছে এই ব্যাখ্যাটি আমি দিতে পারলাম। এরপর যদি প্রিয় দর্শক আপনার প্রতি অনুরোধ, আপনি এরপরে আরো বিজ্ঞ কোনো আইনজীবী, বিজ্ঞ কোনো আইন ব্যক্তি, তাদের সাথে আপনি পরামর্শ করে জানতে পারেন। ধন্যবাদ আজিজুল ভাই। আমরা যেহেতু সময় কম, আমরা আবারও চলে যাব এখন যুবদল নেতার কাছে। আমরা যেহেতু বারবার একটি প্রশ্নই আছে আমাদের মাঝে যে মাদকের কারবারের কারণে, সেবনের কারণে কিন্তু একটি সুস্থ পরিবারও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। কেউ বাবা মাকে অত্যাচার করে, কেউ তার নিজের স্ত্রী সন্তানদেরকে অত্যাচার করে, এবং হত্যাকাণ্ডের ঘটনাও কিন্তু প্রচলিত হয়ে যাচ্ছে অনেক জায়গায়। যেহেতু আপনি একজন পলিটিক্যাল লিডার এবং একটি শক্তিশালী সংগঠনের বিশেষ দায়িত্বে আছেন যুবদলে নড়িয়া উপজেলাতে, আপনার কাছে আমার প্রশ্ন যে এই কাঞ্জিলা কিন্তু আপনার ঘড়িসার ইউনিয়নের মেয়ে ছিল, অতএব আপনার ইউনিয়নের, আপনার এই ইউনিয়নের শুধু দলের লোকেরা মাদক সেবন করুক তাদেরই বিচার করবে, তাদেরকে পানিশমেন্ট দিবেন তা নয়। যদি মনে করেন যে এই, আমি আপনার শুধু ইউনিয়নটা বলছি, আপনার এই ইউনিয়নের সাথে যারা মাদক সেবন বিক্রেতারা আছেন, আপনারা আইনের পাশাপাশি আপনাদের পদক্ষেপ থেকে আপনারা কি ধরনের পদক্ষেপ কঠিন ভাবে হস্তক্ষেপ গ্রহণ করবেন? শান্ত ভাই, খুব অল্প সময়। ধন্যবাদ। সময় অনেক হয়েছে। যাই হোক, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, এই যে মাদক, আমাদের এমপি মহোদয় শফিকুর রহমান কিরণ ভাই প্রথমেই মাদকের ব্যাপারে তার যুদ্ধ ঘোষণা করেছে। এই মাদকের ব্যাপারে সে যুদ্ধ ঘোষণা করেছে এবং সে ঘোষণা দিয়েছে মাদক সেবনকারী, মাদক কারবারি যারা আছেন তাদেরকে যদি ধরিয়ে দেন 1 লক্ষ টাকা পুরস্কৃত করবে। হ্যাঁ, তো সে আলোকে আমি বিশেষ করে আমাদের বর্তমান নড়িয়া উপজেলা ওসি সাহেবকে ধন্যবাদ জানাবো, তার কারণ উনি নিজেই এই অপারেশন গুলা নিজেই আপনার করেন। সেটা হচ্ছে এটা এই কারণে করেন, হ্যাঁ, সে নিজে আসে। তো
অনেক পুলিশের সাথে অনেক মাদক কারবারিদের একটা যোগসূত্র থাকে। তারা আগেই নিউজ পায় যে আজকে ওই জায়গায় অপারেশন হবে, এটা হবে, এটা হবে। যাই হোক, এখন এই মাদকা ব্যাপারে প্রত্যেকটি এলাকায় আপনার কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ওই যে সাংবাদিক সাহেব বললেন যে ছেলের জন্য মা খুন, অনেক জায়গায় এই মাদকাসক্তের জন্য বাবা খুন হচ্ছে, ভাই খুন হচ্ছে, স্ত্রী খুন হচ্ছে। তো এখানে আমাদের এই নড়িয়া সখীপুর যারা আমরা আছি, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা যারা রাজনীতি করি, আমাদের একটা দায়বদ্ধতা থাকে। সেটা হচ্ছে, আজকে দেখেন আমার এলাকার সমাজের কোন ছেলে হোক, আমার আত্মীয় হোক, আমার পাড়াপড়শি বা যেই হোক, এই ছেলেটার জন্য পুরা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি এটার সহযোগিতা না করে যদি আপনার এড়ায় চলি বা তাদেরকে উৎসাহ দিই, তাহলে কিন্তু সমাজ ধ্বংস। যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের দায়বদ্ধতা আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে। আমরা এই সমাজকে, বিশেষ করে সমাজকে আমরা এই মাদক মুক্ত করতে চাই। আমাদের যদি প্রশাসন যারা আছেন আমাদের কাছে যদি সাহায্য চায়, এই বিষয়ে যতটুকু সম্ভব আমরা এই সার্বিক সহযোগিতা করব। আমরা চাই তানজিলার মতো কোনো মেয়ে আগামীতে যেন মৃত্যু না হয়, এই মাদকার জন্য কোনো ছেলের হাতে মা যেন খুন না হয়, মাদকার জন্য কোনো ছেলের কাছে কোনো বোন যেন খুন না হয়। আমরা সার্বিক সহযোগিতা করব। এর পাশাপাশি আমি আমার এই নড়িয়া এবং সখীপুরের অভিভাবক আমাদের এমপি মহোদয়, যে সেই নির্বাচন করার পরে, নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমে যে আমাদের নেতা কর্মীদের, বিশেষ করে আমাদের কর্মীদের যে নির্দেশনা যে দিয়েছে, আমার রাজনৈতিক জীবনে আমি সেটা কোনো লিডারের মুখে আমি শুনিনি। সে এমন হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনো মাদকাসক্ত যারা আছে, যদি কোনো ধরা পড়ে বা জেলে যাওয়ার পরে যদি কোনো কর্মী তাকে যদি ছাড়ানোর জন্য তদবির করে বা কেউ যদি কোনো ওসিকে ফোন দেয়, সেই কর্মীর সাথে সাথে তার কোনো পদ পজিশন থাকলে তাকে বহিষ্কার করবে। এটা এই যে এমপি মহোদয় যে একটা ঘোষণা দিয়েছে, এটা কি জন্য? যে এই নড়িয়া সখীপুরকে মাদক থেকে আমরা একেবারেই জিরো টলারেন্সে যেতে চাই, এবং আমরা চাই না যে আমাদের এই নড়িয়া সখীপুরের মানুষ এই মাদকার সাথে জড়িত হয়ে যে আগামীতে আমাদের এই পরিবার ধ্বংস হয়ে যাক। তবে আমি আশা করব আজকের এই যে লাইভে যে অনুষ্ঠানটা হচ্ছে এবং আমার অনুষ্ঠানটা যারাই দেখছেন, সবাইকে আমার তরফ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এলাকায় যদি এই ধরনের মাদকাসক্ত কেউ যদি থাকে, তাহলে আপনি তাকে ধরিয়ে দিন এবং ওই সমাজকে ক্লিয়ার করার জন্য, সুন্দর করার জন্য আপনি এই মাদকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ধন্যবাদ। ধন্যবাদ শফিক ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের আজকে এই লাইভের জি অল্প সময়, আমাদের বিদায় হওয়ার সময়, 1 মিনিট চেষ্টা করবো কথা বলার জন্য। তো মূল বিষয়টা হলো আমাদের ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, বর্তমান যুব নেতা শফিক ইসলাম শান্ত যে কথাটি বলেছে, আমরা একটু পিছনে যাই। কয়েকদিন আগে কিন্তু আপনার চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার অঞ্চলে যে সমস্ত বাড়িতে যে পরিবারগুলোকে মানে এই মাদকের ব্যবসা করে বড় বড় ঘরবাড়ি করেছিল, সেখানে কিন্তু প্রশাসন, যৌথ বাহিনী এবং স্থানীয় জনসাধারণ মিলে ওই বাড়িতে সাইনবোর্ড লাগাই দিয়ে আসতো যে এটা হচ্ছে মাদকাসক্তের বাড়ি। কারণ আমাদের নড়িয়াতে যতগুলো মাদকের মামলা রয়েছে, এই বাড়িগুলোতে যদি আমরা যদি একটু সৎসাহস নেই, স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ সহ সকলের সমন্বয়ে যদি আমরা কিন্তু জানি আমার আশপাশে কে কি অবস্থা কি আসে, আমরা কিন্তু জানি
যদি পুলিশের সহযোগিতা নিয়ে, আমরা যদি যৌথ বাহিনীর সহযোগিতা নিয়ে এই কাজটা করতে পারি, আমার মনে হয় এটা একটা প্রভাব ফেলা। যে বাড়িগুলোতে একাধিকবার একটা ছেলে এই মাদকের কারণে জেলে গিয়েছে, যদি ওই বাড়িতে একটা সাইনবোর্ড লাগাই দিয়ে আসা যায় যে এই মাদকের কারণে এই ছেলে 5 বার জেল কেটেছে, আমার মনে হয় একটা সমাজে একটা পরিবর্তন আসার মনে হয় একটা সম্ভাবনা থাকে। বিষয়টি বিবেচনায় নেওয়া যায় কিনা, কারণ এই সমাজটা আমাদের বাসযোগ্য রাখতে হয়, অবশ্যই মাদক মুক্ত করা প্রয়োজন। কারণ আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ কিন্তু একদমই জিরো। কারণ আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলো থেকে আমাদের দেশে কিন্তু এই মাদককে প্রবেশ করানো হয়, এবং আমার মনে হয়েছে যেটা, এটা শুধু ব্যবসা নয়, এটা হচ্ছে আমাদের এই জাতির আজকে যদি একটু চিন্তা করেন, আমাদের সমাজের এলিট পার্সন গুলো মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, আপনি বলতেও পারছেন না। এর কারণ হলো, মূল টার্গেট হচ্ছে এই জাতির নেতৃত্বকে শূন্য করে দেওয়া। আপনার সন্তান বাহিরে যাচ্ছে, আপনি তো 24 ঘন্টা পাহারারত না, সে মাদকাসক্ত হয়ে যাবে না তার কোনো প্রমাণ নাই। যদি আমরা, এখনো সময় আছে, যদি উদ্যোগ নেই, আমার মনে হয় এই সমাজকে মাদক মুক্ত করা সম্ভব। যদি আপনারা ধন্যবাদ মাহবুব। একমত হন তাহলে সিদ্ধান্ত নেন, এবং উপজেলা প্রশাসন সহ সকলের সমন্বিত প্রচেষ্টায় এই কাজটি করা যায় কিনা আমি সকলের উদ্দেশ্যে বিষয়টি ছেড়ে দিলাম। ধন্যবাদ সুন্দর। আপনাকে মাহবুব ভাই, খুব গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন। দর্শক যারা আজকের এই আমাদের লাইভে যুক্ত হয়েছেন, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, এবং বিভিন্ন দর্শকরা কিন্তু এই তানজিলার হত্যার বিষয় নিয়ে কিন্তু, আত্মহত্যা, এই রহস্যময় মৃত্যু নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে আমাদেরকে কমেন্ট করেছেন, এবং অতি ধৈর্য সহকারে আজকের যে অতিথিরা, যে 3 জন অতিথি, জনাব শফিকুল ইসলাম শান্ত, নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, এবং বিএম আজিজুল হাকিম, সদস্য সচিব, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের, এবং একজন বিজ্ঞ সাংবাদিক জনাব মাহবুব আলম, নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি, তিনি কিন্তু আজকের আমাদের এই লাইভের আলোচনায় কিন্তু উপস্থিত হয়েছেন, এবং তাদের মূল্যবান সময় কিন্তু আমাদের সাথে ব্যয় করেছেন। তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই সময় আমাদের বিদায়ের পালা, কিন্তু বিদায়ের শেষ মুহূর্তে আমরা বলতে চাচ্ছি যে আমাদের আজকের আলোচনার মূল যে টপিকটা উঠে এসেছে, তানজিলার রহস্যময় মৃত্যু এবং মাদক। আমরাও চাই সেই তানজিলার রহস্যময় মৃত্যুটি একটি সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের প্রক্রিয়াধীন অবস্থানে আসুক। এটি কি হত্যা নাকি আত্মহত্যা, আমরা দিতে পারবো না হয়তোবা তানজিলাকে ফেরত, কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে হয়তোবা তার পরিবার একটি, তানজিলার যদি রহস্যময় মৃত্যুটি যদি আত্মহত্যা বা হত্যা হয়ে থাকে, যদি হত্যা হয়ে থাকে, তাহলে সেই পরিবারটি হয়তো একটি বিচারের অবস্থানে, তারা একটি শান্তির অবস্থানে আসতে পারবে। আমরাও চাই পোস্টমর্টম রিপোর্টে কোন রকম কোন দ্বিধাদ্বন্দ্বতা না হয়ে একটি সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট আসুক, এবং আজকে যারা এই তানজিলার পরিবারকে নিয়ে, যারা আইনজীবী আছেন, যারা আইন আদালত নিয়ে তাদের এই বিষয়টি নিয়ে দেখছেন, তাদের প্রতি একটি জোরালো অনুরোধ থাকবে, এই বিষয়টা নিয়ে আপনারা সঠিকভাবে একটি অবস্থান তৈরি করবেন। এবং এই নড়িয়া উপজেলায় যারা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে, সকল বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু এই তানজিলার রহস্যময় মৃত্যু নিয়ে তারা একত্রবোধ যে হয়েছে, তারা শেষ পর্যন্ত যেন একত্র অবস্থায় থাকে, তাদের কাছে কিন্তু আমার এই একটি কাম্য। এবং সকল শিক্ষার্থী যারা আছেন এবং নড়িয়া উপজেলা ছাত্র দলের শিক্ষার্থী যারা আছেন, তারা যে একতা জোট হয়েছেন, তাদের প্রতি স্বাগত জানাচ্ছি। এর শেষ পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই থাকবেন। দর্শক, আমরা চাই একটি সুস্থ তদন্তের মাধ্যমে তানজিলার রহস্যময় মৃত্যুর সঠিক তদন্ত চলে আসুক, এবং প্রশাসনের দিকে আমাদের বিশেষ দাবি থাকবে, তারাও যেন এই সুষ্ঠু তদন্তের একটি সমস্যা, যে অবস্থানটা যেন তারা তুলে ধরতে পারে। আজ প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ বিভিন্ন সংগঠনের লোক, এবং তানজিলা যেহেতু নড়িয়া কলেজের একজন শিক্ষার্থী ছিল, তাই শিক্ষার্থীরাও কিন্তু একটি জোটের অবস্থান তৈরি করেছে, তাই প্রশাসনও কিন্তু একটি চ্যালেঞ্জের অবস্থানও চলে গেছেন। আমি আশা করব সকল দিক থেকে যেন তানজিলার এই রহস্যময় মৃত্যুর একটি সঠিক তদন্ত বের হয়ে আসে, এবং যদি অপরাধের অবস্থানে চলে আসে, তাহলে সঠিক অপরাধে যেন উপযুক্ত বিচার হয়। আজকে যারা এই আয়োজনে যুক্ত হয়েছেন, সংবাদের পাতার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, এবং সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।